এর একটা সুপারস্ট্রাকচার যে সাবভার্সন এই ট্রান্স অ্যাক্ট। অন্য যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের অপারেশন করাতে পারি, তার জন্য কেউ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানাবে না, অথচ স্পেসিফিক কিছু অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানানো হবে। একজন রূপান্তরকামী আরেকজন রূপান্তরকামীর সাথে লড়তে শুরু করবেন। কার জন্য এই অ্যাক্ট তৈরি করা হচ্ছে? যদি কমিউনিটির একজন মানুষও মনে না করেন যে তার এতে ভালো হবে, তিনি যদি কোনো মতামত না দিতে পারেন, তাহলে কার জন্য এই আইন করা হয়েছে? মুক্তি নারী মুক্তি নারী মুক্তি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। লড়াই করে রাজপথা, লড়াই করে পেয়েছিস, লড়াই করে রাজপথা, লড়াই 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 চাই। প্রথমত অ্যাক্টে, অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ট্রান্সম্যানদের রেকগনাইজই করা হয়নি, অতএব ট্রান্সম্যান বা নন বাইনারি পার্সনদের কোনো রেকগনিশনই দেওয়া হয়নি। যাদের রেকগনিশন দেওয়া হয়েছে তারা তথাকথিত কিছু কালচারাল এবং ইকোনমিক গোষ্ঠী, যেমন হিজড়া বা নুপি মানবী বা আরাবানি ইত্যাদিদের কথা বলা হয়েছে। এবার মেডিকেল বোর্ড ডিটারমাইন করবে, কিসের বেসিসে ডিটারমাইন করবে সেটা এখনো বলা হয়নি। নালসা জাজমেন্ট, যার 12 বছর পূর্তির উপলক্ষে আজকে আমরা মিছিল করছি, সেটা প্রথম যে কাজটা করেছিল সেটা হচ্ছে মানুষকে, ভারতের মানুষকে তার জেন্ডার সেলফ ডিটারমাইন করার অধিকার দিয়েছিল। কারণ যারা সিস মানুষ, তাদেরকে কেউ প্রশ্ন করেন না যে আপনি কবে জানলেন যে আপনি পুরুষ, বা আপনি কবে জানলেন বা আপনি মহিলা, বা তাদেরকে অন্য কেউও বলে দেন না আপনি পুরুষ বা মহিলা। শুধুমাত্র ট্রান্স মানুষের ক্ষেত্রেই সেটা চাপিয়ে দেওয়া হয়, অথচ ট্রান্স মানুষের ফান্ডামেন্টাল অধিকার নিশ্চয়ই তার জেন্ডার আইডেন্টিটি নির্ধারণ করা। কিন্তু এই অ্যাক্টের ফলে, অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ফলে যেটা হলো সেটা হচ্ছে যে ট্রান্স মানুষের কাছ থেকে সেই অধিকার, যা নালসা জাজমেন্টেও এনশ্রাইন ছিল এবং পরবর্তীতে 2016 থেকে 19-এর মধ্যে যে ট্রান্স অ্যাক্ট ইমপ্লিমেন্টেড হয়েছিল তাতেও এনশ্রাইন ছিল, অর্থাৎ সেলফ আইডেন্টিফিকেশন অফ জেন্ডার, সেটা কেড়ে নেওয়া হলো। এর ফলে যেটা হবে, প্রথমত কালোবাজারি হবে, কারণ সরকারি হাসপাতালে যেতে গেলেই তাকে মেডিকেল বোর্ডের মাধ্যমে যেতে হবে, অতএব অনেক আনসেফ প্র্যাকটিসেসের মাধ্যমে মানুষ তার জেন্ডার রিঅ্যাসাইনমেন্ট সার্জারি করতে পারেন। এর অনেক ক্ষেত্রে যে সব প্রাইভেট হাসপাতালগুলো, তাদের ক্ষেত্রে আবার ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে যে তারা ডিএমকে জানাতে বাধ্য। তবে আমি আমার অন্য যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের অপারেশন করাতে পারি, তার জন্য কেউ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানাবে না, অথচ স্পেসিফিক কিছু অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানানো হবে। এবং আমরা জানি অত্যন্ত করাপ্ট একটি দেশে আমরা বসবাস করি, তারা যেটা করবে সেটা হচ্ছে টাকার বিনিময়ে বলবে আমরা কথাগুলি হয় চেপে গেলাম, নইলে তারা বলবে যে আনসেফ প্র্যাকটিসেসের মাধ্যমে মানুষকে সার্জারিতে যেতে হবে। এবং মেডিকেল ট্রানজিশন নিয়ারলি ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে, যখন কিনা মেডিকেল বোর্ডের মাধ্যমে এই রেকগনিশনটা দেওয়া হচ্ছে। অনেক মানুষ আছেন যারা মেডিকেল ট্রানজিশনে যান না এবং তারা যেতেও চান না। অনেক মানুষ আছেন যারা নন বাইনারি, যারা কোনো স্পেসিফিক লিঙ্গ পরিচয়ে অ্যাডিয়ার করতে চান না। এবং ট্রান্স ম্যান যারা, যারা পুরুষ হিসেবে আইডেন্টিফাই করেন, তাদের জন্য এই অ্যাক্ট কোনো জায়গায় রাখেনি, তাদেরকে সম্পূর্ণ অদৃশ্য করে দেওয়া হয়েছে। অতএব এই অ্যাক্টটা তো সাসপেক্ট এবং একটা কালা কানুন বটেই, কিন্তু যেটা আরো আশ্চর্যজনক সেটা হচ্ছে মাত্র 16 দিনের মধ্যে এই অ্যাক্টকে লোকসভায় পাশ করা হলো, আলোচনা করা হলো, লোকসভায় পেশ করা হলো, আলোচনা করা হলো, পাশ করানো হলো, রাজ্যসভায় পাশ করানো হলো এবং প্রেসিডেন্টের সই হলো। তারপরে যখন ডিএমকে থেকে প্রশ্ন করা হয় যে কি ধরনের কনসালটেশন করা হয়েছে, সেখানে উত্তরে, লিখিত উত্তরে পার্লামেন্ট থেকে জানানো হয়েছে কনসালটেশন ইজ অ্যান অনগোয়িং প্রসেস। তার মানে আদৌ কমিউনিটির সঙ্গে কোনো কনসালটেশন করা হয়েছে কিনা এর কোনো রেকর্ড নেই। ন্যাশনাল কমিশন ফর ট্রান্সজেন্ডার পার্সনসের সবাই রিজাইন করেছেন, তারা লিখে দিয়েছেন যে তাদের সঙ্গে কোনো ধরনের কনসালটেশন করা হয়নি। অতএব কার জন্য এই অ্যাক্ট তৈরি করা হচ্ছে? যদি কমিউনিটির একজন মানুষও মনে না করেন যে তার এতে ভালো হবে, তিনি যদি কোনো মতামত না দিতে পারেন, তাহলে কার জন্য এই আইন করা হয়েছে? এবং বোঝাই যাচ্ছে এই আইন শুধু মানুষের ক্ষতি করার জন্যই করা হয়েছে, কারোরই কোনোভাবে ভালো হতে পারে না। সেলফ আইডেন্টিফিকেশনের কথা বললে, যেটা আমরা মূলত অনেকেই করে থাকি, কারো কারো মেডিকেল চেঞ্জে যায়, কারো কারো মেডিকেল চেঞ্জ হতে পারে না, কারো কারো সেক্ষেত্রে ফিনান্সিয়াল অনেক কিছু
ল্যাকিংস থাকতে পারে, মানে আমাদের সবার তো পয়সা হয় না যে তার ইকোনমিক একটা কন্ডিশন থাকে। দ্বিতীয় প্রশ্নটা হলো যে সেলফ আইডেন্টিফিকেশন, ওই প্রশ্নটাই হলো গিয়ে সেলফ আইডেন্টিফিকেশন আমরা করতে পারবো না এখন যে আমি নারী, আমি পুরুষ, তুমি যেটা বলে ট্রান্সম্যান এবং ট্রান্সফর্মার। তো আমি সেটা তো একদমই কাম্য নয় সরকারের কাছ থেকে। সরকার যখন একটা নাইস ভার্ডিক্ট যখন পাস করে দিয়েছে, তার উপরেও এই যে উংলি করার যে সরকারটা এসছে, সেটা প্লিজ আমাদের আইডেন্টিফিকেশনের জন্য যাতে বিরোধিতা না করে, নিজেরা বাঁচুন, সবাইকে বাঁচাবে। দ্বিতীয় প্রশ্নটা হলো মেডিকেল বোর্ড। এই মেডিকেল বোর্ডে একজনও আমাদের মতো সো কল মতো বলছে যে ট্রান্স মানুষেরা কিন্তু তাদেরকে রিক্রুট বা হায়ার করা হয়নি সেই জায়গায়। সেখানে গিয়ে আমাদের অনেকটা গাফিলতি, আমাদের না ওদের গাফিলতি আছে, সেটা আমার মনে হয় ভালো হয়। প্রথম তো ভালো কেন হয়, এটা কেন একটাই এলো, এবং দ্রৌপদী মুর্মুর মতো একটি রাষ্ট্রপতি, আমি বলবো না সে দলিত বা কি সন্তান, সেটা আমি আনছি না এই প্রশ্নতে, সেটা কিন্তু সেকশনালিটি হয়ে যায়, এটা আমরা কিন্তু সেটা নিয়েও কাজ করছি। সেখানে এসে এটা তো একদম আমাদের মানে আমরা আশা হতে পারি। 2019 সালে যখন ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স পাস হয়েছিল, তৈরি হয়েছিল আসামে, এখন অবধি জানা যায় 2000 ট্রান্স মহিলা সেই রেজিস্টার থেকে কিন্তু বাদ পড়েছিলেন। বিহারের কথা যদি আমরা ভাবি, বিহারে লিখিত কোনো রেকর্ডই নেই যে কতজন ট্রান্স মানুষ SIR এ তাদের নাম উঠেছে, কিন্তু যে রেকর্ড আছে সেটা হচ্ছে যে বিহারে যে পরিমাণ পুরুষের নাম বাদ গেছে তার দ্বিগুণ মহিলার নাম বাদ গেছে। পশ্চিমবঙ্গের SIR এর ক্ষেত্রে যদি আমরা দেখি, পশ্চিমবঙ্গে যে যদি 1000 জন পুরুষ মানুষ ভোট দিতেন, তাহলে 970 জন মহিলা ভোট দিচ্ছিলেন। SIR এর ফলে প্রথম ড্রাফট লিস্টে বেরোনোর পরে দেখা গেছে সেইটা কমে দাঁড়িয়েছে 956-তে, এবং প্রথম ফেজ অফ ইলেকশনের আগে সেটা হয়ে দাঁড়িয়েছে 950:1000। অতএব 1000 জন পুরুষ ভোট দিলে পরে 950 জন মহিলা ভোট দিচ্ছেন। অলরেডি এই প্রসেসটা মেয়েদেরকে মার্জিনালাইজ করছে। ট্রান্স মেয়েদের আরো বেশি করে, ট্রান্স পুরুষদেরও আরো বেশি করে মার্জিনালাইজ করছে। তার কারণ তাদের নাম পরিবর্তন হয়, তাদের চেহারার পরিবর্তন হয়, অনেকে বাড়ি থেকে পালিয়ে আসতে বাধ্য হন, অনেককে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তারা কি করে SIR এ নাম তুলবেন? অনেক মানুষ আছেন যাদের আধার কার্ডে এক ধরনের নাম আছে, ট্রান্সজেন্ডার সার্টিফিকেটে অন্য নাম আছে। ট্রান্সজেন্ডার সার্টিফিকেট কি কিন্তু SIR এর ক্ষেত্রে মান্যতা দেওয়া হয়নি। অতএব ট্রান্স মানুষের জন্য ট্রান্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ঠিক যতটা বিভীষিকা ডেকে এনেছে, SIR কিন্তু একই ধরনের বিভীষিকা ডেকে এনেছে। আরেকটা জিনিস, যেটা সদ্য বিহারের যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, দুদিন আগে যিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন, তিনি বলে গেছেন যে 20,000 মানুষের নাকি ভোটার কার্ড, যাদের SIR এ নাম ওঠেনি তাদের রেশন কার্ড বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক ট্রান্স মানুষ প্রান্তিকায়িত মানুষ, তারা সরকারি কিছু কিছু সুবিধা পান, অনেক ক্ষেত্রেই পান না, কিন্তু কিছু কিছু হয়তো পান। ন্যূনতম ভাবে যে ভাতা ইত্যাদি পেতে পারেন, সেগুলোও যদি এখন তার ভোটার কার্ডের সঙ্গে আটকে দেওয়া হয়, যে ভোটার কার্ড তিনি আর পাচ্ছেন না কারণ SIR এ তার নাম উঠছে না, তাহলে তিনি কিভাবে জীবিকা নির্বাহ করবেন? পাথর খাটিয়ে খাই, পাথর খাটিয়ে খাই, পাথর খাটিয়ে খাই। এই যে মানে এই যে সেলফ আইডেন্টিফিকেশন যে তুমি প্রশ্নটা করলে, যে করতে পারছে না এবং সেটা অ্যাড হয়ে গেল আমাদের উইদাউট, মানে এটা মানে মনিটাইজেশন, ডিমনিটাইজেশন যখন হয়েছিল তখন যে সেই একটা, তখন সেটা হয়ে গেছে, মানে হয়ে গেল, জাস্ট করে দিল। বিজেপি সরকারে আছে, বিজেপি সরকার সেটা করে দিচ্ছে, নিজেদের মতো করে দিচ্ছে। কোভিডের জন্য হঠাৎ করে তোমার কিছু না জানি এখানে 1 মাসের জন্য বন্ধ করলো, কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিল উইদাউট এনি ভেরি প্রপার নোটিফিকেশন। আমাদের কিছু জানানো হয়নি। বীরেন্দ্র কুমার এসে লোকসভায় এই বিলটা পাস করলো, বিলটা পাস করে সেখানে তো আমাদের মানে ভোটটা তো নিচ্ছে না আমাদের, আমাদেরকে তো কিছু বলা উচিত। বা আমাদের এই ট্রান্সপ্লান্টের তো অনেক কেউ আছে, তাদেরকে তো কিছু রাখা উচিত এমপি হিসাবে। জয়া বচ্চন এই হিসাবে কথা বলেছিল যে আমাদের ওখানে এমপি একটাও নেই, আরে তাকে রাখুন। আমি আসল না, কোন মোদি এসে, কোন এখানে মমতা সরকার এসে কি করবে? তারা তো সিস ওম্যান, তারা তো সিসজেন্ডার সব পার্সেন্টে রেখে দিয়েছে। আরে একজন ট্রান্সকে রাখুন ওখানে, ট্রান্স ম্যান একজনকে রাখুন, ট্রান্স ওম্যান একজনকে রাখুন, সেখানে কেন নেই এমপিরা? যেটা অ্যাক্ট হচ্ছে সেটা সাংঘাতিকভাবে একটা ফ্যাসিস্ট ড্রাকোনিয়ান স্টেট অ্যাপারেটাস নির্ঘোষিত একটা অ্যাক্ট। এই অ্যাক্ট অনুযায়ী যা হবে সেটা হলো আমাদের ট্রান্সজেন্ডার সমাজের মধ্যে একজন রূপান্তরকামী আরেকজন রূপান্তরকামীর সাথে লড়তে শুরু করবেন, এবং নকল ট্রান্স আসল ট্রান্স এই বিতর্কটা উস্কে দেবে। এবং এটাই হচ্ছে ফ্যাসিস্ট রাষ্ট্রশক্তির অন্যতম প্রধান উদ্দেশ্য, যে আসল ট্রান্স নকল ট্রান্স এই বিতর্কটাকে উস্কে দিয়ে একজন রূপান্তরকামীকে আরেকজন রূপান্তরকামীর সাথে লড়িয়ে দেবেন। এবং এই বিলে যেটা
এই অ্যাক্টে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে ট্রান্সজেন্ডার আইডেন্টিফিকেশন সেটাকে একটা মেডিকেল স্ক্রিনিং কমিটির আয়ত্তের মধ্যে নিয়ে আসা হচ্ছে, যাতে করে আমরা একটা বায়োমেডিকেল সার্ভিলেন্সের মধ্যে ঢুকে যাই এবং আমরা ততক্ষণ পর্যন্ত নিজেদেরকে ট্রান্স বলে স্বীকার করতে পারবো না, দাবি করতে পারবো না, যতক্ষণ না বিউরোক্রেটিক সার্টিফিকেশন এবং মেডিকেলাইজড ভেরিফিকেশন আমাদেরকে একভাবে মান্যতা দেয় যে আমরা ট্রান্স। এটা আমরা মনে করছি সাংঘাতিকভাবে ফ্যাসিস্ট রাষ্ট্রশক্তির এক ধরনের পরিচয়, যা ট্রান্স মানুষদের অবমাননা করবে। ট্রান্স অ্যাক্ট বাতিল করা এবং এসআইআর বাতিল করা, এই দুটোই আমাদের মূল দাবি আজকের মিছিলে। কারণ আমরা মনে করি এসআইআর একটা সুপারস্ট্রাকচার, যা সাবভার্সন এই ট্রান্স অ্যাক্ট। এবং এই যে মানে একদিকে ট্রাম্পের যে নীতি নির্ধারণ ট্রান্স বিরোধী বা অন্যান্য রিগ্রেসিভ পলিসি মেকিং, প্যালেস্টাইনে বোমা বর্ষণ, ইরানে যুদ্ধ, গ্যাসের সংকট, এবং এই সময় এসআইআর এবং ট্রান্স অ্যাক্ট, এটাকে আমরা বিচ্ছিন্ন করে দেখছি না। ফলে আমরা এই যে একটা রাষ্ট্রীয় সনদ বা নথি বা কাগজ আমাদের ঠিক করে দেবে আমরা আসল নাগরিক না নকল নাগরিক, আসল ট্রান্স বা নকল ট্রান্স, সেটা আমরা তীব্রভাবে বিরোধিতা করি, ধিক্কার জানাই। এবং আমাদেরকে একটা বায়োমেডিক্যাল সার্ভিলেন্সের মধ্যে ঢুকিয়ে এইভাবে সার্জারি ওকে অ্যাসার্ট করে এবং জোরজার করে ফোর্সফুলি এইভাবে আইন দিয়ে আমাদেরকে বাইনারি বা খোপে ঢুকিয়ে হেট্রোপেট্রিয়ার্কিকে পোটেন্ট করা এবং সর্বোপরি কসমেটিক এনার্জি, সার্জিক্যাল ইন্ডাস্ট্রি এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে এইভাবে পুষ্ট করার যে রাষ্ট্রীয় চক্রান্ত, তাকে আমরা তীব্র ভাষায় ধিক্কার জানাই, কন্ডেম করছি। এবং কোনোভাবেই এই ট্রান্স বিলোপকারী, ট্রান্স রূপান্তরকামী মানে রূপান্তরকামী নারী শুধু নয়, রূপান্তরকামী পুরুষ, রূপান্তরকামী নন বাইনারি মানুষ, প্রাণ প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। এই রূপান্তরকামী মানুষরা তারা তাদের মতো তাদের স্বাধিকারে, তাদের প্রকৃতির নিয়মে তারা থাকবেন। তাদেরকে একটি কাগজ দিয়ে তাদের সরকারের সামনে উলঙ্গ হয়ে একজন করদাতা নাগরিককে প্রমাণ করতে হবে তিনি আসল ট্রান্স না নকল ট্রান্স। এটা মানবতার পরিপন্থী, মনুষ্যত্বের পরিপন্থী, গণতন্ত্রর সংবিধানের পরিপন্থী, মাফ করবেন, এবং গণতন্ত্রের পরিপন্থী। এটা কোনো সভ্য দেশে হয় না। একজন করদাতা, তাহলে আমাদের সমস্ত কর ফিরিয়ে দেওয়া হোক। যারা ডিভোটেড সিটিজেন হলেন, যাদেরকে উলঙ্গ করে, মানে একটা রাষ্ট্র কি করে একজন করদাতা নাগরিককে উলঙ্গ করার প্রস্তাব আইন আনতে পারে? কতটা ফ্যাসিবাদী, মনোবাদী, বর্বর, নিকৃষ্ট এবং ভয়ঙ্কর স্বৈরাচারী এই মনোবাদী এই কেন্দ্রীয় সরকার।